আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ভালো আছি। তো মার বাসায় চলে আসছি। মারে ফোন করে বলছি, মার সাথে ফোনের কথা হয়েছে। আপনাদের সবাইকে আমি বলছি যে মার সাথে ফোনে কথা হয়েছে। তো এখন মা বাসায় আছে, আর বাসায় তো ভাবি নাই, আপনারা জানেন। ভাবি হয়তো চলে আসবে, হয় ভাইয়া যাবে, নয়তো ভাবির ফোন করে বলবে, বা ভাবির মা আছে, মানে যেভাবে হোক কোন সব প্রত্যেকটা সমস্যারই তো সমাধান থাকে, তাই না? তো সমাধানও হবে। আর আমার মার বিষয়গুলো নিয়ে আপনারা যেভাবে কথা বলেন, মানে এই কথাগুলো মানে কিভাবে বলেন আমি এটা বুঝি না। মানে কিছু মানে আমি তো একদম হতবাক হয়ে গেছি। মানে তবে আপনাদের যথাযথ কারণ আছে বলার। যেমন আপনারা যে কথাটা বলছেন না, যে আমার মার কাউকে পছন্দ কিনা, পছন্দ হইলে বিয়ে করে ফেলুক। আমার মারে মানে কাউরে পছন্দ কিনা এই কথা আমরা কখনোই বলি নাই। আমার আব্বা মারা যাবার প্রায় 2 মাস পরে বা 3 মাস পরে আমরা মাকে বলছিলাম যে মা, আমরা তোমাকে একটা বিয়ে দিয়ে দিই। কারণ যদি কোনো মানে এটা ইসলাম শরিয়াতে আছে যে একজন মহিলার হাজবেন্ড মারা যাওয়ার পরে যদি উনি চিন্তা করে যে ওনার লাইফে কারোর প্রয়োজন, তাহলে সে অবশ্যই সেটা নিতে পারে। আর সেটাতে যদি আমরা বাধা দিই তাহলে আমরা অপরাধী। তো সেই কথা চিন্তা করে হচ্ছে কি, আমরা প্রথমেই আমার মাকে বলছিলাম। আমার মা যেভাবে অ্যান্সার করছে সেটা শুনলে আপনারা নিজেরাই হতবাক হয়ে যাবেন। কারণ আমার মা কিন্তু তার লাইফে অনেক বেশি স্ট্রাগল করছে, মানে এত বেশি কষ্ট করছে তার জীবনে, যে কষ্টটা মানে আমরা কখনো করি নাই, আর ইহ জীবনে কখনো করতেও পারবো না। এটা কখনো সম্ভব না, হয়তো ওই সময়টাই আমাদের লাইফে কখনো আসবে না, আমরা মানতেই পারবো না এই সমস্যাগুলো। এই এই যে যে সিচুয়েশন গুলো আমার মা পার করছে, সেটা আমাদের লাইফে এখনো পর্যন্ত আসে নাই। আশা করবো সামনেও যেন না আসে। আর ওইগুলো আমরা নিতেও পারবো না, মানতেও পারবো না। আমার মা লাইফে অনেক কষ্ট করছে, তখনই আমার বাবাকে ছাইরা বা আমাদেরকে ছাইরা কখনো সে যাওয়ার চিন্তা করে নাই যে অন্য কাউকে যাই, অন্য কোথাও যাই, হয়তো গেলে ভালো থাকবো। আমার মা বাবার বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যখনই মামার বাড়ি যাই, আপনারা গেলে মানে ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমার মামার বাড়ির পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির থেকে অনেক বেশি ভালো। তারা চাইলেই তাদের বোনকে নিয়ে ভালো কোনো জায়গায় দিতে পারতো, বা ভালো কিছু, ভালো একটা জীবন দিতে পারতো। তখনই আমার মা কিছু করে নাই। এখন তো আমার মার বয়স হয়ে গেছে। 1 2 হচ্ছে আমার মায়ের জেদ বেশি। আমার জেদ কার নাই সেটা বলেন আমাকে। প্রথম কথা, রাগ জেদ প্রত্যেকটা মানুষের আছে। এই যে আমার ভাবি আমাদের বাসা ছেড়ে চলে গেছে, যেটা ভাইয়া বলছে, সে কি এমনি এমনি গেছে? রাগ করেই কিন্তু গেছে। সেটা হোক আমার মায়ের উপরে, হোক আমার ভাইয়ের উপরে, হোক আমাদের উপরে, মানে যেটাই হোক, সে কিন্তু রাগ করেই গেছে। রাগ নাই কার? প্রত্যেকটা মানুষের রাগ আছে, কেউ দেখায় কেউ দেখায় না। আবার কিছু মানুষ আছেন যে আমার মাকে অন্য আরেকজন মার সাথে তুলনা করেন, যে ওনার কাছ থেকে তোমার মায়ের অনেক কিছু শেখার আছে বা এত কিছুই করার আছে। এই পৃথিবীতে কেউ কারো কাছ থেকে কোনো কিছু, কি জানেন, আমি আমার লাইফে যেটা ফেস করি বা আরেকজন কিন্তু সেই লাইফটা ফেস করে নাই। সুতরাং এটা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই। আমার মা তার জীবন নিয়ে যুদ্ধ করছে। যেমন একটা মানুষ, যে মহিলাটা কর্মঠ, সে তার একটা জিনিস খাইতে ইচ্ছে করলে সে হচ্ছে গিয়ে নিজে আর্ন করে খায়। আর যিনি কর্ম না করে, তিনি কি করে, হয় তার স্বামীর মুখের দিকে তাকায় যে আমার এটা খাইতে ইচ্ছা করে, আমার স্বামী আইনে দিবে, না হয় ছেলে সন্তানের মুখের দিকে তাকায় যে আমার ছেলে সন্তান আইনে দিবে। হ্যাঁ, কিছু কিছু মা তো এমনও আছে যে ছেলে সন্তান যদি না খাওয়াইতে পারে, অভিশাপের উপরে অভিশাপ দেয়, অভিশাপের উপর অভিশাপ দেয়। হ্যাঁ, আমার মা কিন্তু কখনোই তার ছেলে সন্তান না খাওয়াইতে পারে অভিশাপ দিত। ইভেন আমার বড় ভাই যখন ছোট ছিল তখন তোর অবস্থা আরো খারাপ ছিল। আমার মা সারা জীবন ধরে এটা বলছে যে আমার ছেলের ইনকাম কোনোদিন আমি খাইতে চাই না। তবে আল্লাহর রহমত আছে দেখে আমার মা তার সেই ছেলের ইনকামই খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে তাই খাইতেছে। ইভেন আমার মাও তার ওই সন্তান নিয়েই আছে, যে সন্তানের আশা সে আরো বহু বছর আগে ছেড়ে দিছে। এখন আমার বড় ভাই, আপনারা তো সবাই জানেন, অসুস্থ। কিভাবে কোন জিনিসটা প্রেজেন্ট করতে হবে আমার মনে হয় না আমার বড় ভাইয়ের ওই সাধারণ জ্ঞানটা আছে। যদি ওইটা থাকতো, মানে ভাইয়া যেভাবে ভিডিওতে কথাগুলো বলছে হয়তো ওইভাবে বলতো না, বা কারণ ভাইয়ার কথাগুলো শোনার কারণে কিন্তু আপনাদের ভুল ধারণাগুলো হয়েছে আমার মার সম্বন্ধে।
প্রত্যেকটা সংসারেই বউ শাশুড়ির সঙ্গে টুকিটাকি লাগে, লাগে না এমন কোনো আরে জিনিস কাজে না। লাগে না, আমরা কাজে দেখা গেছে এমন সময় আছে ভালো কথা কইতে কইলেও আমার কাছে খারাপ লাগে। নানান চিন্তা ভাবনা মনে করেন সব দিকে আইলিনের জন্য জড়াই গেছে গা। ওই একটু একটু হলে ওই ফেসকি দেয়, খেকালি দেয়, বেসকি দেয়, এটি আমার সহ্য হয় না। ওই খেকালি বেসকি আমি কি লিখে শুনি। সবার সবকিছুর ধারণ ক্ষমতা থাকে না, হ্যাঁ। আর তো বেশি দেওয়া প্রবলেম কথা বলে প্রত্যেকটা আমার মানুষের মাথা জীবনেই থাকে। যাই হোক, আমি আমার মারে অনেক বেশি বুঝাইছি, আর আমার ভাবিও যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট বুঝে। সেও, আমি আগের ভিডিওতে বলছি যে তার মতন অমায়িক মানুষ খুব কম আছে। তার মানে এই না যে আমার মার মতন মানুষ অ্যাভেলেবেল, সেটাও না। আমার মার মতন মানুষও খুব কম আছে। আমার মা তার জীবনে যে স্যাক্রিফাইস করছে, তার জীবনে যে কষ্ট করছে, সেটা অনেক মানুষই করে নাই, অনেক মানুষের পক্ষে সম্ভবও না করা। সুতরাং মানে যারাই আমার মারে নিয়ে বাজে কথাগুলো বলতেছেন, মানে কথাগুলো বলা বন্ধ করে দিবেন, আমি আশা করব। আর আমার মা বাসায় ফিরে আসছে, কি হয়তো আজকে কালকের মধ্যে বা পরশুর মধ্যে ভাবিও চলে আসবে। সবাই শুধু দোয়া করবেন যাতে তাদের সমস্যাটা আমি আইসি ওর ফোনে সমাধান হয়। ফোন দিছে লিখাইছি না আমি আইতাম না। সব সমস্যার সমাধান মানে হয়ে গেছে অলরেডি, এমন না যে হবে না। কারণ তার এখনো ছেলে সন্তান আছে, আমি আছি, তার আরো 2টা ছেলে আছে, তার 2টা ছেলের বউ আছে, তার নাতি নাতনিরা আছে, আরো ভবিষ্যতে নাতি নাতনি আসতেছে। সুতরাং মানে সে কোথাও যাবে, সে রাগ কইরা থাকবে, এটা কখনোই সম্ভব না। আমি মারে ফোনে অনেক বুঝাইছি, অনেক মজা করছি। মা বলতেছিল মা বাসা নেবে, অন্য আলাদা থাকবে, মানে এই ধরনের অনেক কথা হয়েছে মার সাথে আমার। তা আমি বলতেছিলাম তাহলে তুমি জেনে থাকবে, আমি তো ওরই যাবো, আমি তো তোমার পোলা বাসায় যাবো না। মা বলতেছে তাহলে তুই যদি আমার কাছে আহস তাহলে তোমার বাসা নিতেই হইব। আমি গাওয়া তাহলে বাসা টাসা না, তুই তাহলে কক্সবাজার থেকে আয়, তারপরে বাসা দেখে একসাথে বাসা নিব না। তো আমি তখন থেকে কথা বলতেছিলাম, এই জন্য আমি কক্সবাজার থেকে তাড়াতাড়ি চলে আসছি, যে প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকা হয়তো বা আরো 2-1 দিন থাকা হইতো, কিন্তু এই সমস্যাটার কারণে থাকা হয় নাই, চলে আসছি। এখন অত কথা না, শুধু এতটুকুই বলবো, আপনারা সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন। রিয়া ফ্যানটা ছেড়ে দিত, অস্থির লাগে। ওই সুইচটা উপরেরটা, হ্যাঁ এটা। পারানি। সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে করে হইলো মা সুস্থ থাকে, আমরা সুস্থ থাকি, আমাদের বাড়ির বাচ্চাগুলো সুস্থ থাকে, আর সম্পর্কগুলো যেন সব ঠিকঠাক থাকে। আর আপনারা হচ্ছে যারা আরো অন্য অন্য ধরনের কথা বলতেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি কখনোই কথা বলবো না। সেটার যখন সময় আসবে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আমরা কার জন্য কি করতেছি, কার জন্য কি করতে চাই, কার জন্য কি করবো। কিছু কিছু জিনিস আছে কখনো বলতে হয় না, সেটা করে দেখানোই ভালো। তো আমরা করে দেখাবো ইনশাল্লাহ। এখানে বলার কোনো কিছু নাই, বলতে চাই না, শুধু এতটুকুই বলবো যে সবার জন্য দোয়া করবেন, সবকিছু যেন ঠিক হয়ে যায়, সবার মানবিকের বইটা যেন আবার নতুন করে সবকিছু শুরু করে। মা চলে আসছে, ভাবিও চলে আসবে, ভাইয়া এখন বাসায় নেই, ভাইয়া বাসায় থাকলে হয়তো ভাইয়ের সাথে দেখা হতো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। আর তো কিছু বলার নাই, মাকে দেখলেন, মাকে দেখানোর জন্য মূলত ক্যামেরাটা অন করা। সবাই হচ্ছে গিয়া মার জন্য অনেক বেশি করবেন। মা থামাই গেছে, ফ্যানটা বন্ধ ছিল তো। আমি আর রিয়া দুজনে আসছি আজকে এই বাসায়, আপনাদের ভাইয়াকে হলো আনি নাই। তার কারণ হচ্ছে এই ঝামেলার মধ্যে পুরুষ মানুষ আইনা লাভ নেই। এই জন্য হচ্ছে আমি তার মেয়ে, আমি নিজেই আসলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আরো অনেক ধরনের নিজেদের মধ্যে কত ধরনের পার্সোনাল কথা থাকে, সেগুলো শেয়ার করবো, মানে সেগুলো নিজেদের মধ্যে কথা হবে। একটা ছেলে মানুষ আইসা একটা ঝামেলা হবে, এই জন্য আর কি তাকে আনা হয়নি। তাছাড়া সবাই ভালো থাকেন, আবার অন্য সময় অন্য কথা বলতে পারবেন। দেখেন আমার মা হইলো তার নাতিনদের পরিষ্কার করছে, এখন তারা নাতিন মিল্লা বাইরে যাইব। আমি ওখানে চলে যাব, তো এই জন্য হচ্ছে বলতেছে একসাথেই তারা দুজন ঘুরতে যাবে। বাসায় তো আর কেউ নাই, এরা দুজনে এসে আমরাও এখন চলে যাব। এই রিয়া আসো। শারিফা তুমি কই যাও দাদির সাথে? বানাতে যাও। তাই তো হইলো, রিয়া গেট টেট লক করে হলো চলে আসলাম আমরা। তাই তো নিজের বাসায় চলে আসলাম।
আর দেখেন আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে মোবাইলে মুভি দেখতেছে, আর এসে ছেলে পুরো বাড়িঘর ঠান্ডা করে ফেলাইছে। আর আমি একা কালো হইনি, দেখেন উনি নিজেও কালো হয়ে গেছে, অনেক কালো হয়েছে। তো মার বাসায় গেছিলাম, মার বাসা থেকে দেখেন কি কি নিয়ে আসছি একটু শেয়ার করি। আমা কলাগুলা কই, গলাগুলা এই যে এখানে হইলো এই মিল্ক ভিটার যে দুধ, এই 250 গ্রামের যে প্যাকেটগুলা, সেগুলার হচ্ছে গিয়া 10 প্যাকেট দুধ দিছে মা আমাকে কিনে। মা কিনে আনছিল, পরে হচ্ছে আমাকে দিয়ে দিছে, বেশি করে আনছিল। আর পরে হচ্ছে এই যে কলা, মা হলো কলা পাঠাইছে তার জামাইয়ের জন্য। না তোমার জন্য কলা পাঠাইছে। আবার কি দিব? কলা দিছে, দুধ দিছে। কলা দিছে, দুধ দিছে রুটি দেয় নাই? না, রুটি দেয় না। গরম দাও। গরম তো হইবে, আমগো বাসায় গিয়ে এসি আছে, তোমার বাসায় এসি আছে। তোমরা বড় লোক, আমরা গরিব। তোর বাসায় এসে না, তাঙ্গ বাসায় এসে আসছো না, হাওয়া পড়তেছে। হ্যাঁ বড় বড় ঠান্ডা হয়। হ্যাঁ বড়। আর হচ্ছে আমি আসার সময় কিছু বাজার কিনে নিয়ে আসছি, যেহেতু আমরা কয়েকদিন কক্সবাজারে ছিলাম, আমাদের ঘরে কোনো বাজার নাই। এই শশাগুলো হচ্ছে আমার বোন কিনছে, এগুলো নাকি হচ্ছে গিয়া ডিপে রাইখা এই শশাগুলো স্কিনে দিলে নাকি এটা অনেক ভালো উপকার হয়, বোন বললো, সেই জন্য হচ্ছে এগুলো নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে 1 কিলো দুন্দুল আছে, এটা দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর হলো গাঠি আনছি, কচুর গাঠি আর কি, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আগামীকালকে। মানে খেতে খুব ইচ্ছে করতেছে, এই জন্য আনছি, যদিও আপনাদের ভাই এই গাড়ি গুড়ি কিছুই খায় না। আর এইখানে হইলো ডাঁড়া আনছি, এই ডাঁড়া হইলো ভাজি খাবো আমি, ডিম দিয়ে ভাজি করব। ডাঁটা ভাজি খুবই ভালো লাগে আমার কাছে, তো এই জন্য হইলো নিয়ে আসলাম। এই হচ্ছে টুকিটাকি বাজার, কালকের জন্য আনলাম। না ফ্রিজে কাইটা রাখতে হবে না এমনি। আর এই যে এটা হলো শুটকি, এটা নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে। আর এই যে শাশুড়ি মা হলো মুড়ি দিয়ে গেছে আর কাঁচা আম দিয়ে গেছে, কারণ আমি কক্সবাজার থাকতে অনেক বেশি আম খাইতে চাইছি, কিন্তু আমার ঘরে তো ফ্রিজ ভরা আম আছে, তারপর আমার শাশুড়ি কেন আম দিয়ে গেছে। ফ্রিজ ভরা আম আছে, বাট আমি কক্সবাজারে নিয়ে যাইনি, যার জন্য খাইতে পারিনি। কক্সবাজারে সে আকাঙ্ক্ষাটা সে বাড়িতে বসে পূরণ করছে, কিন্তু বাড়িতে যে আমার প্রচুর পরিমাণ আম আছে এটা তো সে জানেই না, জানে কিন্তু তারপরেও কেন আনছে কে জানে। আব্বু না কতরি আম পাঠাইছিল। হ্যাঁ হেঁটে তো ফ্রিজেই, হেঁটেই তো করলাম। আচার খাওয়ার লাগে। হ্যাঁ আব্বু আইছিল পরে পরে গেছে গা, জিজ্ঞাসা আচার বানাইছে নি? না এর কিছু জিগায় নাই কেন, তুমিও নাই, মায়ও গেছে গা, আব্বু গেছে। আব্বু আইছে আধা ঘন্টা পর, মা এসে 10 মিনিট পর। তাই ভাত খাইতে আড্ডা আসুনি ভাত বহাই দিতে, আশ্চর্য আসেনি। বাদাম বহাই দিতাম। হ্যাঁ তারপরে আব্বু খেয়ে যেত, মাংস দিয়ে ভাত খেয়ে যেত। না আব্বু কইছিল যে ভাত বহাই খায়া যাই, পরে আমার লেগে রাখতাম, না শারমিন আইলে রানবো না। পরে তো হ্যাঁ তো খাইতে ইচ্ছা করতেছিল, পরে মুড়ি দিয়া এটা খাই গেছে, তরকারি দিয়া। একবার তো খাইছে। কিছুই নেই বানানো, আমাকে তো মুড়ি দিয়া তরকারিটা খাই যাও। চা বানাই দাও না মোবাইল দেখলে কামে দিব, তুমি যে কি কম ঠিক হয়েছিস। মোবাইল দেখবো কামে দিব, মেয়েছেলে খাওয়াই লাভ আছে। মানছি গোটা নিজেরই তো খাওয়াইলাম না মুড়ি দিয়া তরকারি দিয়া, আমার কোনটা খাওয়াইলাম না। চা বানাই দিলে কি গুণ হইতো? উদ্ধার করে লিখছে মুড়িটা মাংস দিয়ে খাওয়াইয়া। তো তুমি জানতা না যে আব্বু আইবো? না আমি কিভাবে জানবো? কিভাবে জানতা? সিএনজিতে বয়ে যে কল দিলাম, মা গেছে গা, আর না মা যাওয়ার পরও যে হ্যাঁ আইবোটা তুমি জানতাম না। তা আমি মারা করলাম না যে মুড়ি লিয়া বিকাল বেলা আইও। আর তুমি তাহলে আমার কও নাই যে মার লগে লগে আব্বু আইবো? কোন সময় না কোন সময় বেটা আমার কই আইছে না, ফোন দিয়ে আইছে। আমরা সবাই বানাই। আচ্ছা আমি না হয় ছিলামই না, তুমি তো ছিলা, দিতা কি হইতো? তো দিলাম না। হয়ে যেত। আচ্ছা আমি দেই নাই, চা তো বানায় দাও নাই, দুটো ভাত তো খাওয়াই দাও নাই। এই কাজগুলো করবো হইলো বউ, এই কাজগুলো করে না জামাই। তোমার জামাই করবো এই কাজগুলো? আশ্চর্য, আমি বাসার বাইরে ছিলাম না। বাসার বাইরে আসো, কালকে আইবো, খাওয়া দিবা।
তুমি খাওয়াইলে কি গুণ মানে আমার বাড়িতে এসে আমি ভাত বহামো, তরকারি গরম গরম, তারপর এগুলা খাওয়াই দেবো। হ্যাঁ জানতাম না এই বিষয়, জানলাম, জানি না রাখা ভালো। নেক্সট টাইম।